প্রিয় দর্শক, ঈদ মোবারক। ইস্পাহানি মির্জাপুর চা মুক্তবাক অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আপনাদের সাথে আছি আমি মনজুর আলমতিন। আজকে আমরা কথা বলবো তথ্য প্রযুক্তি নিয়ে, কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে। আপনাদের অনেকেই নিশ্চয়ই টার্মিনেটর সিনেমাগুলো দেখা আছে। বিশেষ করে আমাদের ছোটবেলায় টার্মিনেটর 2 নিয়ে প্রচুর আলোচনা হতো এবং একটা শঙ্কা বোধহয় তখন থেকে মানুষের মনে কাজ করতো যে একদিন কি মানুষের জায়গাটা কম্পিউটার নিয়ে নেবে, রোবট নিয়ে নেবে। সেখান থেকে আজকে আমরা হয়তো আলোচনা শুরু করব। দুজন আইটি বিশেষজ্ঞ আছেন আমাদের সাথে। আছেন জনাব রাজীব হাসান, তিনি আইটি বিশেষজ্ঞ এবং ভাইস প্রেসিডেন্ট এবং কো ফাউন্ডার টিটন লিমিটেড। এবং আমাদের সাথে আছেন জনাব রাশাদ কবির, তিনি সাবেক পরিচালক বেসিস। আপনাদের দুজনকেই স্বাগত আমাদের এই অনুষ্ঠানে। শুরুতেই রাশাদ কবির, আপনার কাছে আসতে চাই। সেই আশঙ্কা আজকের দিনেও অনেকে করেন এবং আমরা কদিন আগে হলিউডে একটা বড় ধরনের ধর্মঘট দেখেছি শুধুমাত্র কৃত্রিম বুদ্ধিমত্তাকে কেন্দ্র করে, যে এই প্রযুক্তি মানুষের কাজ কেড়ে নিচ্ছে। এবং এখনও যখন কেউ চ্যাট জিপিটির সাথে কথা বলেন, অনেকে বলেন যে তাকে আসলে একটা মানুষের সাথে যে কথোপকথন বা আলাপচারিতা তার থেকে খুব বেশি আলাদা করা হয়তো যায় না তার নির্দিষ্ট ক্ষেত্রে। আসলে এই মুহূর্তে কৃত্রিম বুদ্ধিমত্তা কি এমন একটা জায়গায় পৌঁছেছে যে সে মানুষের মতো চিন্তা করতে শিখছে? ধন্যবাদ আপনার প্রশ্নটির জন্য এবং শুরুতেই সকলকে ঈদের শুভেচ্ছা। আপনি যে প্রস্তুতি করেছেন সেই প্রস্তুতি আসলে অনেকাংশ সত্যি, তবে এটা নিয়ে অনেক ডিবেট আছে। হ্যাঁ, যে আসলে মানুষ এখন যেভাবে আসলে চিন্তা করছে বা আসলে কৃত্রিম বুদ্ধিমত্তা বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স যে জায়গাটা আসলে পৌঁছেছে, অনেকাংশই আসলে মানুষের যে হিউম্যান ইন্টারাকশন বা মানুষের যে কার্যকলাপ সেটার যে অনেক অংশ সেখানে কমিয়ে দিয়েছে, হিউম্যান ইফোর্টটাকে কমিয়ে দিয়েছে। অনেক কিছুই এখন আমরা করতে পারছি, যেটা আমরা চ্যাট জিপিটির কথা যেটা বললেন, আগে যে কাজগুলো হয়তো এখন একজন কাস্টমার কেয়ার প্রতিনিধি করতো বা আসলে কোনো কল সেন্টার এজেন্ট করতো, এখন তাকে প্রশ্ন করলে কিন্তু সেই সবগুলোর প্রশ্নগুলোর উত্তর আসলে দিয়ে দিচ্ছে। সো যেটা আসলে আপনি বলছেন যে কয়েকদিন আগেও যে আসলে হলিউডে একটা বড় ধর্মঘট হয়েছে এই বিষয়টাকে নিয়ে, বিষয়টাকে আমি আসলে সেভাবে দেখতে চাই না। কারণটা হচ্ছে, আপনি প্রথম শিল্প বিপ্লব বলেন বা দ্বিতীয় শিল্প বিপ্লব বলেন বা তৃতীয় শিল্প বিপ্লব বলেন, এখন তো আমরা ফোর্থ ইন্ডাস্ট্রিয়াল রিভলিউশনে আছি। সো যখন আসলে শিল্প বিপ্লবগুলো না হয়েছে না, প্রত্যেকটা সময় না এরকম একটা আশঙ্কা ছিল, এরকমভাবে কিন্তু ধর্মঘটের মধ্যে কিছু না কিছু প্রত্যেকটা সময় হয়েছে। যখন থার্ড জেনারেশনের সময় কম্পিউটার এসেছে, মানুষ কিন্তু তখন বলেছিল কম্পিউটার সব জায়গা দখল করে নিবে, মানুষের আসলে কোনো কাজকর্ম বলতে থাকবে না। কিন্তু আসলে তো ব্যাপারটা আসলে সেরকম হয় নাই। একটা জিনিস আসলে কি, আমি পার্সোনালি যেটা বিশ্বাস করি, মেশিন কখনো মানুষকে রিপ্লেস করতে পারে না, এটা পারবেও না কখনো আসলে। তাহলে আসলে আমাদের সৃষ্টির যে শুরু থেকে শেষ পর্যন্ত আমরা যেটা আসলে ধর্মে বিশ্বাস করি সেটাই আসলে মিথ্যা প্রমাণিত হয়ে যায়। এটা যেটা হয় আসলে জবের নেচারটা চেঞ্জ হয়। আপনি দেখেন যখন আসলে কম্পিউটার আসলো, তখন যেটা আসলে কথা যেটা তখন চলছিল যে অনেক কিছুই মানুষের কাজকর্ম থাকবে না, মানুষের জব চলে যাবে, কর্ম থাকবে না। কিন্তু আসলে দেখেন উল্টো কিন্তু আসলে এই কম্পিউটার নির্ভর জবের কথাই আপনি বেড়েছে। যেমন আপনি আমাদের আশেপাশে দেখি না, যেমন কম্পিউটারের ব্যবহারের মাধ্যমে কি হয়েছে, আমরা ই কমার্স ব্যবহার করতে পারছি, বা রাইড শেয়ারিংয়ের মাধ্যমে আমরা এক জায়গা থেকে আরেক জায়গায় যাতায়াত করতে পারছি, বা আসলে আমরা ফুড শেয়ারিং যে প্ল্যাটফর্মগুলো আছে, ফুড পারচেসিং যে প্ল্যাটফর্মগুলো আছে, সেগুলো থেকে আমরা খাবার কিনতে পারছি। আপনি জাস্ট চিন্তা করেন ই কমার্সের মাধ্যমে কত ডেলিভারি ম্যানের সেখানে জবের একটা ব্যবস্থা হয়েছে। মানে একদিকে যেমন কিছু পুরনো কর্মসংস্থান চলে গেছে, টাইপরাইটার চলে গেছে, কিন্তু তার জায়গায় নতুন অনেক কর্মসংস্থান তৈরি হয়েছে। তো যেটা হয় আসলে জবের নেচারটা পরিবর্তন হয়, কর্মের ধরনটা আসলে পরিবর্তন হয়, এবং যেটা আসলে কৃত্রিম বুদ্ধিমত্তা যখন আরও বেশি পরিমাণে আমাদের সমাজে চলে আসবে বা আমরা যখন আরও বেশি ইউজড হয়ে যাব, তখন দেখা যাবে যে হ্যাঁ কিছু জব অবসলেট হয়ে যাবে, কিন্তু সেই সাথে সাথে কিন্তু আসলে অনেক নতুন জবের অপরচুনিটি তৈরি হবে। কেমন হতে পারে সেটা হয়তো আমি আপনি এখনই বলতে পারি না, কারণ আমরা জানি না 5 বছর বা 10 বছর পরে কোথায় যাবে, বাট ডেফিনেটলি নতুন ধরনের অপরচুনিটি সেখানে আসলে তৈরি হবে। জি, ধন্যবাদ। রাজীব হাসান, আপনার কাছে আসে এই পর্যায়ে। টার্মিনেটর দিয়ে যেহেতু শুরু হলো, সেই যে একটা কম্পিউটার যেখান থেকে কেন্দ্রীয় কম্পিউটার সারা পৃথিবীর সব যন্ত্রপাতি নিয়ন্ত্রণ করে, সেই সিনেমাটায় তার একটা জরুরি অংশ হচ্ছে গিয়ে রোবট, সাধারণ ভাষায় যেখানে মানুষের মতো দেখতে একটা যন্ত্র চলে বেড়াচ্ছে। এই যে মানুষের হাঁটা, আর তো কোনো প্রাণী দু পায়ে হাঁটে না, এবং লক্ষ লক্ষ বছর আসলে প্রকৃতির লেগেছে এই হাঁটাটা তৈরি করতে, দু পায়ে এই যে ভারসাম্য সেটা তৈরি হতে। আজকাল কিছু কিছু রোবটকে দেখা যায় মানুষের কাছাকাছি ভাবে হাঁটতে। একটা রোবটের ভিডিও দেখছিলাম, সে বেশ কিছু জটিল ডিগবাজিও দিচ্ছে মানুষের মতো করে। তো এই যে রোবোটিক্স বলুন বা আরও নানানভাবে মানুষের কাজকে সহায়তা করার জন্য যে যন্ত্রগুলো, আধুনিক যন্ত্রগুলো তৈরি হচ্ছে অত্যন্ত আধুনিক সফটওয়্যারকে ব্যবহার করে, সেগুলো আসলে কতদূর এগুলো? ধন্যবাদ।
আসলে একটু আগে রাশাদ যে কথাটা বলছিল, আমি ওর কথার একটা সূত্র ধরে আমি এগোতে চাই। সেটা হচ্ছে যে প্রথমত মানুষের কাজের ধরনটা, মানুষের জব সেক্টরের কথাটা যদি বলি, জবটা যেমন নতুন নতুন কাজের কিন্তু সৃষ্টি হচ্ছে। আপনার এই যে কৃত্রিম বুদ্ধিমত্তা এটা কিন্তু প্রথমেই যে কথাটা বলা হচ্ছে কৃত্রিম, আর্টিফিশিয়াল। সো এটা কিন্তু ইটসেলফ এটা কখনো তৈরি হচ্ছে না, এটাকে তৈরি করতে হচ্ছে। এই যে সিস্টেমটাকে তৈরি করা হচ্ছে। সো যখন এটা করা হচ্ছে, আমি পরবর্তীতে আপনার প্রশ্নটা যে উত্তরটা সেখানে আসবো আমি। সো এই যে এই কৃত্রিমতাটাকে নিয়ে সাথে করে নিয়ে আপনার এই একটা ইন্টেলিজেন্স, যেটাকে আমরা বুদ্ধিমত্তা বলছি, এই বুদ্ধিমত্তা সম্পন্ন একটা সিস্টেম ডেভেলপ করতে গেলে যে ধরনের মানুষের দরকার, সেই জায়গাটায় আসলে কাজে তৈরি হচ্ছে। আর আপনি যেটা বললেন যে একটা ডিগবাজি দিচ্ছে বা বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটিস, বিভিন্ন কিছু একটা রোবট করছে, এইটা হচ্ছে ওই জিনিসটা, এইটা যেটাকে আমরা বলছি মেশিন লার্নিং। সো মেশিন লার্নিং এটা হচ্ছে প্রথম কাজ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের। আপনি একটা মেশিনকে লার্ন করাচ্ছেন, কিছু জিনিস শেখাচ্ছেন। যেমন একটা রোবট এই যে ডিগবাজি দিবে, এটা কিভাবে ডিগবাজিটা দিবে, কোন প্যাটার্নে দিবে, আপনি যেটা দেখেছেন। সো এটা কিন্তু তাকে লার্ন করানো হয়েছে যে তোমাকে এইভাবে দিতে হবে, এইভাবে দিলে তুমি এইভাবে এটাকে ব্যালেন্স করতে পারবে। যেমন আমি আমার নিজের একটা এক্সপেরিয়েন্স বলি, সেটা হচ্ছে যে জাপানে রিসেন্ট বলবো না, এটা প্রায় 3 বছর আগের একটা এক্সপেরিয়েন্স। ওখানে অলরেডি আপনি কিছু রেস্টুরেন্ট আছে যেখানে আপনি যে খাবারের মেনুগুলো, ওখানে আপনার কিছু ট্যাব আছে, ওখানে আপনি যখন মেনুগুলোতে আপনার খাবারগুলো অর্ডার করছেন, আপনাকে এসে সার্ভ করে দিচ্ছে। সো এই যে সার্ভ করে দিচ্ছে, ব্যাপারটা হচ্ছে আপনি যখন যে অর্ডারটা প্লেস করছেন, প্লেস করার পরে ওটা যখন ওদের যে কাউন্টারগুলোতে ওটা যখন যাচ্ছে, ও যখন ওটা ওকে সার্ভ করার জন্য ওর হাতে যে ট্রেটা আসছে, ওখানে দেওয়ার সময় ওকে বলে দিচ্ছে যে এটা কোন টেবিলে যাবে। ওখানে যেটা হয় যে আপনার একটা ম্যাপিং, আমরা ম্যাপিং বলতে আমরা গুগলে ম্যাপ দেখি যে কোথায় কোন জিনিসটা আছে। সো সেই অনুযায়ী হচ্ছে আমরা, মানে সাপোজ আমরা ম্যাপে যদি ডিরেকশান চাই, ডিরেকশানটা ইয়ে করে দেয়। সো সিমিলারলি ওকে যেভাবে ট্রেন করানো, ওকে যেভাবে লার্ন করানো আছে, ওই লার্ন করানোর ডাটার ভিতর থেকে ও বের করে নেয়। আমার এখানে, আপনি ওখানে বসে আছেন, সো আমি যদি একটা রোবটকে লার্ন করাই যে ওখানে আপনার কাছে যাবে, এইটা এই কমেন্টটা দিলে আপনার কাছে যাবে, ও সেটাই করবে। সো আলটিমেটলি এই মেশিন লার্নিং, যেটা কৃত্রিম বুদ্ধিমত্তার প্রথম স্টেপটা হচ্ছে মেশিন লার্নিং। এখানে অনেকগুলো মডেল আছে, যেটা আপনি ওপেন এআইয়ের কথা বলেছেন। সো ওপেন এআইয়ের সাথে মানুষ কথা বলে, বিভিন্ন ধরনের কোশ্চেন করে, অ্যান্সার করে। ও অ্যান্সারটা আসলে কীভাবে করে? অ্যান্সারটা করে কারণ ওকে ডাটাগুলো ফিড করানো হয়েছে। ওকে এই মেশিন লার্নিংয়ের এই যে ডাটাগুলো ওর ভিতরে ইনপুট দেওয়া আছে। সো ইনপুটটা দেওয়ার কারণে যখনই আপনি কোনো কোশ্চেন করছেন ওকে, ও আপনাকে অ্যান্সারটা দিচ্ছে বিকজ তার কাছে ওই ডাটাগুলো আছে, সেখান থেকে দিচ্ছে। প্লাস হচ্ছে ওয়েব থেকে অনেক সময় স্ক্র্যাপিংয়ের মাধ্যমে, স্ক্র্যাপিং মানে হচ্ছে ওয়েব থেকে নিজের থেকে কালেক্ট করা কিছু ডেটা, যেটা আপনার গুগল থেকে বিভিন্ন জায়গা থেকে করা হয়। এই ডাটাগুলো স্ক্র্যাপিংয়ের মাধ্যমে অনেক সময় আপনার মডেলগুলো ট্রেন করা হয়। সো ট্রেন করে নিজের বুদ্ধিমত্তাটাকে, এটাকে আরও বেশি ডেভেলপ করা হচ্ছে। যেটা ওপেন এআইয়ের কথা যেহেতু আপনি বলেছেন, ওপেন এআইয়ের বিভিন্ন কয়েকটা মডেল নিয়ে কাজ হয়েছে, 3.5, 4, 4o, রিসেন্ট যেটা এসছে ওমেগা, দ্যাট ইজ ফ্যান্টাস্টিক। সো জিনিসটা হচ্ছে যে নেক্সট 10 ইয়ার্সে আমি যেটা বলতে পারি সেটা হচ্ছে নেক্সট 10 ইয়ার্সে অ্যাটলিস্ট আপনার এই যে রোবোটিক্সের যে কথাটা, যে জিনিসটা আপনি বললেন, এটা এই পর্যায়েও থাকবে না, এটা আরও ম্যাসিভ আকারে এটা ডেভেলপমেন্টটা হবে, এটা আমি বলতে পারি। কিন্তু এর সাথে যে প্রশ্নটা ওঠে, যদি একটা রোবট ধরুন একটা রিসেপশনিস্টের কাজ করে বা অন্যান্য যে কোনো কাজ, একটা ভারী পরিশ্রমের কাজ হতে পারে, একটা ঝুড়ি তোলার কাজ হতে পারে, একটা শ্রমিকের কাজ হতে পারে, এগুলো যদি তারা করা শুরু করে, এটা কি প্রথম কথা ব্যবসা বান্ধব হবে? যে এই বানাতে যে খরচ, তার সাথে কি তুলনা করলে একজন মানুষের পরিশ্রমের যে কেনার যে খরচ, সেটা অনেক তফাৎ হয়ে যাবে, যে এদেরকেই আসলে বড় বড় কোম্পানিগুলো ব্যবহার করতে পারবে, এরকম সম্ভাবনা আছে অদূর ভবিষ্যতে? দেখুন, আসলে এখানে দুটো জিনিস, আমরা যদি অর্থনীতির ভাষায় বলি, ক্যাপেক্স এবং ওপেক্স, দুটো জিনিস তো এখানে কাজ করে। সো ক্যাপেক্স যেটা আপনাকে ইনিশিয়াল যে ইনভেস্টমেন্টটা, ওপেক্সটা আপনাকে অপারেটিং এক্সপেন্ডিচার যেটা যাচ্ছে। আপনি 10 বছর ধরে একজন শ্রমিককে দিয়ে যখন কাজ করাচ্ছেন, তাকে আপনার প্রতি মাসে আপনাকে পে করতে হচ্ছে, তার একটা ওয়েজেস, একটা ইয়ে আছে। সো এর বাইরে তার প্রোডাক্টিভিটি লেভেলটা কিন্তু সবসময় একই রকম থাকছে না। সো এটা একটা ব্যাপার। আপনি যদি এফিসিয়েন্সির কথা বলেন, সেটাও থাকছে না। বাট আপনি যখন ইন্ডাস্ট্রিয়াল অটোমেশন, এটাকে যদি আমি জার্মানির কথা বলতে পারি,
তারা ইন্ডাস্ট্রিয়াল অটোমেশন এখন অনেক এগোনো। সো সেখানে যেটা হচ্ছে যে ওরা 80% অফ দ্য থিংস দে আর ডুইং বাই দ্য মেশিনস। সো এখানে যেটা হয় সেটা হচ্ছে যে এই মানুষের আমি যদি ভুল না করে থাকি প্রায় 80% অ্যাটলিস্ট 80% প্রোডাক্টিভিটি বাড়ছে তারা হচ্ছে এই লাস্ট 5 ইয়ার্সে। তার 5 বছর আগে যে অবস্থায় ছিল হিউম্যান ইন্টারাকশনটা যত বেশি কমে যাচ্ছে এফিসিয়েন্সিটা তত বেশি বাড়ছে। বাট হ্যাঁ, যেটা কোশ্চেনটা আসছে সেটা হচ্ছে যে মানুষের কাজের ক্ষেত্রটা নষ্ট হয়ে যাচ্ছে কিনা। মানুষের কাজের ক্ষেত্র আসলে নষ্ট হয় না, স্কিলড ওয়ার্কার যারা তাদের কাজের কিন্তু আরও ক্ষেত্র তৈরি হচ্ছে। আমরা যেমন অনেক সময় কাজ করতে গেলে আমরা ফরচুন 500 অনেক কোম্পানির সাথে আমরা কাজ করি, বাংলাদেশে এখানে বসেই আমরা কাজ করি, আমাদের বাইরের টিম এখানকার টিম সবাই আমরা কাজ করি। সো যেটা হয় আমরা যখন এখানে কাজ করতে যাই আমরা অনেক সময় আমরা রিসোর্স পাই না। কেন পাই না? কারণ হচ্ছে এই যে টেকনোলজিগুলো যেগুলোতে এখনকার বাইরের কাজগুলো হচ্ছে বা যে ডিম্যান্ডটা তৈরি হচ্ছে এই অনুযায়ী রিসোর্স আসলে খুব কম আমাদের। জি, রাশাদ কবির আপনার কাছে ফেরত আসি। আমরা যেহেতু জনশক্তির প্রসঙ্গ চলেই আসলো, বহু বছর ধরে আমাদের পাশের দেশ ভারত বলুন, শ্রীলঙ্কা বলুন, এমনকি নেপাল বলুন, তারাও অপেক্ষাকৃত দক্ষ জনশক্তির দিকে এগিয়ে গেছে। আমরা এখনও অদক্ষ জনশক্তি রপ্তানি করি। এর সাথে এটাও বাস্তবতা যে আমাদের শিশুরা পর্যন্ত গ্রামে গঞ্জে তারা একটা মোবাইল ডিভাইস নিয়ে তারা দিব্যি হয়তো পাবজি গেমস খেলছে বা অন্য কোনো গেমস খেলছে, কিন্তু তাদেরকে একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ কি এটা জিজ্ঞেস করলে তারা হয়তো কোনো উত্তরই দিতে পারবে না। এই জায়গাটায় কাজ করার সুযোগ কতটুকু আমাদের দেশের বাস্তবতায়? এইটা তো আসলে বলার অপেক্ষা রাখে না যে এখানে আসলে সুযোগ অনেক বেশি এবং এখানে আসলে কাজ করতে হবে। আপনি যে আসলে ওয়ার্কারের কথাগুলো বললেন, এটা তো আপনি ইঞ্জিনিয়ারিংভাবে বললেন যে আমরা আসলে বাইরের দেশে মিডল ইস্ট কান্ট্রিতে বা আসলে ইউরোপের দেশগুলোতে আমরা যখন আসলে লোকবল পাঠাচ্ছি সেটা আসলে স্কিল লোকবল পাঠাচ্ছি না, যার জন্য আসলে রেমিটেন্সের যেটা হয়তো স্কিল লোক পাঠালে যে পরিমাণে আমরা হয়তো রেমিটেন্স পেতাম তার 3/1 হয়তো আমরা আনস্কিল লোক পাঠিয়ে সে পরিমাণ রেমিটেন্স পাচ্ছি, অনেক কম পাচ্ছি। এইটা ছাড়াও আমাদের শেষ যে কথাটি বললেন যে আমাদের প্রোগ্রাম পাবজি গেম খেলছে কিন্তু একটা প্রোগ্রামের ল্যাঙ্গুয়েজ সম্বন্ধে আইডিয়া নেই। দেখুন, আপনাকে যদি আমাদের আইসিটি সেক্টরের চিত্রটা ব্যাখ্যা করি যে আমাদের আইসিটি সেক্টরে কিন্তু মেন কাঁচামালটাই আসলে স্কিল হিউম্যান রিসোর্স, আর কিন্তু কোনো কিছু নাই। কারণ আমাদের এখানে আসলে বড় কোনো ফ্যাক্টরি এস্টাবলিশ করতে হয় না বা কোনো রকম আদার্স কোনো আসলে বড় রকমের কোনো অপারেশনাল কস্টিংও নাই বা আসলে ইনভেস্টমেন্ট কস্টিংও নাই। এখানে আপনার 90% ইনভেস্টমেন্ট জাস্ট মানুষের হিউম্যান ব্রেন, এবং তার সাথে ধরেন 10% কস্টিং হয়তো আপনার অফিস ভাড়া থেকে শুরু করে আদার্স কম্পিউটার কিছু পারচেস করা বা ল্যাপটপ পারচেস করা, এইরকম সব কিছু। কিন্তু দুঃখজনক হলো সত্ত্বেও যে আমরা আসলে সরকার এখানে এই আইসিটি সেক্টরে হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্টের পেছনে অনেক টাকা খরচ করেছে। 2008 সালে থেকে যদি আমরা বলি বা তার আগে থেকেও যদি আমরা আসলে বলি, বিভিন্ন প্রজেক্টের জন্য কিন্তু কয়েক হাজার কোটি টাকা সরকার বরাদ্দ দিয়েছে বিভিন্ন স্কিল হিউম্যান রিসোর্স বিল্ড আপের জন্য। বাট আনফর্চুনেটলি আসলে আমরা 10 বছর বা 15 বছর আগেও যে আসলে যে পেইন্টার কথা আসলে বলতাম, আমাদের আসলে দক্ষ লোকবল নাই এখনো পর্যন্ত, কিন্তু আসলে সেই সমস্যাটা আসলে রয়ে গেছে। মানে এটার ব্যাপারে কি একটা ভয় কাজ করে? কারণ এই কদিন আগে একটা পত্রিকার রিপোর্ট দেখছিলাম, বিভিন্ন গ্রামের স্কুলগুলোতে যেখানে আইটি ল্যাব গড়ে তোলার জন্য সরকার থেকে কম্পিউটার পর্যন্ত দেওয়া হয়েছে, ল্যাপটপ দেওয়া হয়েছে, সেগুলো ট্রাঙ্কবন্দি, বস্তাবন্দি, কোনোটা প্রধান শিক্ষকের বাসায়। তো এখানে কি ভীতি কাজ করে যে এই যন্ত্রগুলো আমরা আসলে কিভাবে চালাবো, এই ব্যাপারটা? আমার কাছে আসলে ব্যাপারটা সেরকম মনে হয় না, কারণ আপনি যেরকম বললেন যে মালপত্রগুলো আসলে পড়ে রয়েছে প্রধান শিক্ষকের বাসায়, এরকম ঘটনা তো আসলে আমরা অন্যান্য জিনিসের ক্ষেত্রেও দেখি যে আপনি ওষুধ পাঠিয়েছে, ওষুধটা আসলে বাক্সবন্ধ হয়ে পড়ে আছে। সো ইন্ডিয়ানের ক্ষেত্রে আসলে বাংলাদেশের সমস্যা, কিন্তু আসলে বাস্তব কথা হচ্ছে যে আপনার যদি আসলে স্কিল রিসোর্স তৈরি করতে হয় আমাদের এখানে, এটা একদম আপনার রুট লেভেল থেকে তৈরি করতে হবে। আপনার স্কুল লেভেল থেকে সেখানে আপনার প্রোগ্রামিংয়ের ব্যবস্থা করতে হবে। আপনাকে কতগুলো পরিসংখ্যান দিলে আপনি হয়তো বুঝতে পারবেন যে আসলে অপরচুনিটিটা আসলে কত বড়। যেমন শুধুমাত্র মার্কিন যুক্তরাষ্ট্রে এখন প্রায় 30 লক্ষ আইসিটি স্কিল রিসোর্সের চাহিদা আছে। যুক্তরাজ্যে আছে এরকম 10 লক্ষ, পুরো ইউরোপ জুড়ে আছে এরকম প্রায় 20 লক্ষ স্কিল হিউম্যান রিসোর্সের দক্ষতা তারা চাইছে। প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, বিভিন্ন রকম আপনার সফটওয়্যার ডেভেলপার, বিভিন্ন ল্যাঙ্গুয়েজের মোবাইল অ্যাপ্লিকেশন ডেভেলপার, গ্রাফিক ডিজাইনার, এরকম বিভিন্ন রকম চাহিদা রয়েছে। জাপানে আছে এরকম 5 লক্ষ। সো এই স্কিল হিউম্যান রিসোর্সে যদি 1%ও আমরা বাংলাদেশ তাদের আইসিটি ইন্ডাস্ট্রি থেকে প্রোভাইড করতে পারে, আপনি জানেন যে 2041 সাল নাগাদ আমাদের একটা লক্ষ্যমাত্রা আছে, স্মার্ট বাংলাদেশ যখন তৈরি হবে তখন $50 বিলিয়ন আইসিটি সেক্টর থেকে ইনকাম করা, এবং তখন হবে এটা আরএমজি পরে সেকেন্ড লার্জেস্ট ইকোনমিক পিলার আইসিটি সেক্টর। সো সেই 2041 সাল কেন, তার বহুত আগেই কিন্তু আমরা সেই টার্গেটটাকে ফিল আপ করতে পারি যদি আমাদের দক্ষ জনবল থাকে। আমি আমার পার্সোনাল একটা এক্সপিরিয়েন্সের কথা বলি, এটা গত বছর একটা কাহিনী। আমরা পোল্যান্ড থেকে একটা বড় রিকোয়ারমেন্ট পাই, বড় একটা গ্রুপ অফ কোম্পানিজের কাছ থেকে
তারা ডট নেট ডেভেলপার হচ্ছে একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। তো তারা 5 বছর এক্সপিরিয়েন্স এরকম ডটনেট ডেভেলপার চাচ্ছে, 5-7 জন চাচ্ছে। যদি আমরা ভালো ডেভেলপার সাপ্লাই করতে পারি তাহলে সেটা প্রায় সামনের দিকে 100, 150, 200 জনকে একটা টিম তারা তৈরি করবে। তো আমরা আমাদের যারা ইনহাউস ডেভেলপার আছে এবং মার্কেট থেকে সোর্সিং করে সবচেয়ে ভালো ডেভেলপারগুলোকে তাদের সামনে আসলে ইন্টারভিউর জন্য প্লেস করলাম। বাট দুঃখজনক হলো সত্য, তারা আসলে একজনকে পছন্দ করলো না। কারণ তারা আসলে যেই লেভেলে এক্সপার্টাইজটা চাচ্ছে বা যে স্কিলটা চাচ্ছে সেটা আমাদের ডেভেলপাররা অতটা আসলে কোয়ালিফাইড না। এটা আমি একটা এক্সাম্পল বললাম, বাট এটা যে আসলে কেন ইঞ্জিনিয়ারিং এরা সবার তো ক্ষেত্রে দীর্ঘদিন ধরে এখানে এই নিয়ে কাজ করছেন, তাদের আসলে ঘাটতিটা কোথায় হলো? ঘাটতিটা হচ্ছে, দেখুন ওরা যেমন বলেছে 5 বছর এক্সপিরিয়েন্স, সো একটা 5 বছর এক্সপিরিয়েন্সের ডেভেলপারের বাংলাদেশে যতটুকু আসলে স্কিল ডেভ হয় ওদের কাছে এক্সপেকটেশন থাকে ইউরোপের লেভেলে, অর্থাৎ 5 বছর এক্সপিরিয়েন্স একটা ডেভেলপার আরও হয়তো ভালো কাজ পারবে। সো ওই একটা গ্যাপটা তারা রয়েছে। দ্বিতীয়ত কমিউনিকেশন একটা গ্যাপ তো আপনার রয়েছেই, কারণ আমাদের জাতিগতভাবে আমাদের যারা ইঞ্জিনিয়ার আছে খুব যে ভালো ইংরেজিতে দক্ষ ব্যাপারটা আসলে সেরকমও না। এবং আর এই ক্ষেত্রেও কি ইংরেজির দক্ষতাটা জরুরি হয়ে অবশ্যই পড়ে? আপনি যখন আসলে ফরেন কোম্পানিগুলোর সাথে কাজ করতে যাবেন সেখানে কমিউনিকেশন একটা বড় ম্যাটার। এটা তো ইংরেজি তো বটেই, আমি জাপানের কথা যদি বলি, জাপানে আপনি আসলে কাজ করতে পারবেন না যদি আপনার জাপানিজ ল্যাঙ্গুয়েজে দক্ষতা না থাকে, অথবা আপনার মিড লেভেলে অর্থাৎ ক্লায়েন্ট এবং ডেভেলপারের ভেতরে মিড লেভেলের কোনো প্রজেক্ট ম্যানেজার সে যদি আসলে জাপানিজ ল্যাঙ্গুয়েজে দক্ষ না হয়। জার্মানির ক্ষেত্রে কিন্তু সেম, তারা আসলে জার্মানি ল্যাঙ্গুয়েজটা প্রেফার করে। ফ্রান্সের ক্ষেত্রে ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজটাও কিন্তু এটা প্রেফার করে। সো এই ব্যাপারগুলো তো অবশ্যই সেখানে আসলে কাজ করে। এইখানে তাহলে ভাষাগত দক্ষতা একটা বড় সমস্যা এবং এই কম্পিউটার সংক্রান্ত দক্ষতাগুলো গড়ে তোলা একটা বড় সমস্যা। রাজীব হাসান, আপনার কাছে ফিরে আসি। এই যে শিশুদের যখন আমরা গ্রামে অঙ্ক শেখাতে হিমশিম খাই, কারণ অঙ্কের ভালো শিক্ষক পাওয়া যাচ্ছে না, ইংরেজির ভালো শিক্ষক পাওয়া যাচ্ছে না, সেক্ষেত্রে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের মতো একটা বিষয়, সেটা শেখানো কি আরও দুষ্কর, নাকি আরও অন্য কোনোভাবে স্কুলের বাইরেও কোনোভাবে এই বাচ্চাদের মোবাইল যেখানে তারা গেমস খেলছে সেখানে পৌঁছানো সম্ভব? আচ্ছা, এখানে মূল সমস্যাটা যেটা হয় সেটা হচ্ছে যে আমাদের এডুকেশন সিস্টেমটা একটু ডিফারেন্ট। আপনি যদি বাইরের সাথে কম্পেয়ার করে দেখেন, ওরা যেটা করে একটা বাচ্চাকে আগে ওরা যখন নার্চার করে, সো নার্সারি থেকেই ওরা আসলে বোঝার চেষ্টা করে যে বাচ্চাটার আগ্রহটা কোন দিকে। সো ওই বাচ্চাটাকে একজনের আপনার প্রোগ্রামিংয়ে তার ইন্টারেস্ট নাই, আপনি তাকে যত বেশি পুশ করেন না কেন, ইটস নট গন ওয়ার্ক। সো আমাদের এইখানে এইটা একটা বড় ব্যাপার যে আমরা আসলে কার ইন্টারেস্টটা কোন দিকে তাদেরকে ওই দিকটাতে ফোকাস করাচ্ছি না, 1 নাম্বার। 2 নাম্বার হচ্ছে আপনার খুব ভালো প্রোগ্রামার তারা কখনো আপনার এই স্কুলগুলোতে অ্যাটলিস্ট টিচিংয়ে যাচ্ছে না। এটা অনেকগুলো কারণ আছে। কারণ হচ্ছে যে আমাদের এই স্কুলগুলো বলেন, কলেজ বলেন, ইউনিভার্সিটি বলেন, টিচিংয়ের ব্যাপারটা মানে আমি এডুকেটর এবং ইন্ডাস্ট্রিয়াল সেক্টরে যারা কাজ করছে এদের মধ্যে একটা বড় ডিফারেন্স আছে। সো ডিফারেন্সটা হচ্ছে কেউ আছে যারা হচ্ছে এডুকেটর, যারা ওনারা থিসিস নিয়ে কাজ করছেন মোস্টলি, আর ইন্ডাস্ট্রিয়াল লেভেলের কাজটা একটু টোটালি ডিফারেন্ট, এখানে অ্যাপ্লিকেশন লেভেলের কাজগুলো হয়। সো এডুকেটর এবং ইন্ডাস্ট্রিয়াল লেভেলের এই যে মাঝখানে যে গ্যাপটা, এই গ্যাপটা ফিল আপ করাটা হচ্ছে সবচেয়ে বড় জায়গা যেখানে আমরা কাজ করতে পারি। আমাদের এখানকার অনেক ছেলেমেয়েরা আমরা দেখেছি যে ইউনিভার্সিটি লেভেলে বা স্কুল লেভেলে অনেকেই বাইরে যাচ্ছে, বিভিন্ন কন্টেস্টে যাচ্ছে, তারা বিভিন্ন অনেক সময় উইন করছে। বাট সমস্যাটা হলো ইন্ডাস্ট্রিয়াল লেভেলে এসে এদেরকে আমরা আসলে খুব ভালো কিছু করতে দেখছি না। আপনি একটু আগে ইন্ডিয়ার কথা বলেছেন কিছুক্ষণ আগে। সো ইন্ডিয়াতে বেশ কিছু কোম্পানি, আপনি ইউএসএ তো ইউনিকর্নের অভাব নাই, ইন্ডিয়াতে আপনার কতগুলো ইউনিকর্ন আছে আপনি এখন খোঁজ নিলে জানবেন। বাংলাদেশে আপনি একটা ইউনিকর্ন খুব ভালো কোনো কিছু এখনো পর্যন্ত যদি বলি যারা গ্লোবালি খুব ভালো কিছু করছে আপনি খুঁজে পাবেন না। তো এখানে কয়েকটা জিনিস, একটা হচ্ছে যে রিসোর্সের যে ব্যাপারটাও রাশাদ একটু আগে বললো সেটা হচ্ছে কমিউনিকেশন। সো কমিউনিকেশনটা একটা বড় জায়গা, এই প্রোগ্রামিং স্কিলস ডেফিনেটলি এটা দরকার। এর পাশাপাশি কমিউনিকেশনের জায়গাটা আমরা যদি এডুকেশন সিস্টেমটাকে দেখি, এখানে এই কমিউনিকেশনটাতে আমরা কখনোই আসলে খুব বেশি ফোকাস করি না। আপনার এক্সেপ্ট এই ইংলিশ মিডিয়াম কিছু স্কুল যেগুলো আছে এর বাইরে আসলে সাধারণত হয় না। সো মোস্টলি আমরা এরকম 10-12 বছরের এক্সপেরিয়েন্সড অনেককে অনেক সময় নিয়ে যখন তাদেরকে কাস্টমারের সামনে বাইরে বিভিন্ন প্রজেক্টে যখন কাজ করতে হয়, এদেরকে যখন সামনে দেই, তখন দেখা যায় যে খুব বাজে একটা সিচুয়েশন তৈরি হয়। অনেক সময় হয়, সব সময় হয় যে সেটা না, বাট ইন মোস্ট অফ দ্য কেসেস আমরা অনেক ধরনের ফিল্টারিং করে অনেক কিছু করে আমরা তাদেরকে সামনে দিই।
বাট এই জায়গাটাতে একটা বড় গ্যাপ থেকেই যাচ্ছে। মেবি দে আর স্কিল এনাফ, বাট দে ডু নট হ্যাভ দ্য ক্যাপাসিটি টু কমিউনিকেট প্রপারলি। জি, ধন্যবাদ। একটা বিরতির সময় হয়ে গেছে দর্শক, একটু পরেই ফিরে আসছি, আশা করি সাথে থাকবেন। দর্শক, আপনারা দেখছেন ইস্পাহানি মির্জাপুর চা মুক্তবাক। কথা হচ্ছিল তথ্য প্রযুক্তি নিয়ে। ফিরে আসি রাশাদ কবির আপনার কাছে। এই যে এতদিন বলা হচ্ছিল ডিজিটাল বাংলাদেশ আমরা হচ্ছি, এরপর এই মুহূর্তে স্মার্ট বাংলাদেশের কথা বলা হচ্ছে, কিন্তু বাস্তবে এর যে বাস্তবায়নগুলো হবার কথা সেটা আসলে কতদূর আমরা করতে পারছি? দেখুন, ডিজিটাল বাংলাদেশ বলেন বা স্মার্ট বাংলাদেশ বলেন, ইটস এ জার্নি। যেটা ধরেন হচ্ছে একটা পর্যায়ে শুরু হয়েছিল 2008 সাল থেকে শুরু হয়েছিল, এখনও সেটা চলছে এবং সামনের দিকেও আসলে এটা চলতে থাকবে। সরকার বলেন বা প্রাইভেট সেক্টর তো কখনোই নাই, আপনি যদি সরকারের কথাও বলেন, সরকার কিন্তু কখনোই বলে নাই যে 100% ডিজিটাল বাংলাদেশ হয়েছে। কিন্তু আমরা কিন্তু সিগনিফিকেন্ট কিছু পরিবর্তন আমরা দেখছি, সিগনিফিকেন্ট কিছু ডেভেলপমেন্ট আমরা আসলে দেখছি। এই যেমন আপনার অনুষ্ঠানে কিন্তু আমরা একটা রাইড শেয়ারিং প্ল্যাটফর্মের মাধ্যমে আমি আসলাম। ওকে, আপনি গভর্নমেন্টের যদি আপনি অনেক সার্ভিসগুলোকে দেখেন, আপনার ট্রেড লাইসেন্স থেকে শুরু করে আপনার ট্যাক্সের যে রিটার্নটা, সেটাও কিন্তু আমরা অনলাইনে দিতে পারছি। আমরা প্রতি মাসে যে ভ্যাটের রিটার্নটা, সেটাও কিন্তু আমরা অনলাইনে দিতে পারছি। এরকম কিন্তু প্রায় 700 থেকে 800 গভর্নমেন্ট সার্ভিস অলরেডি অটোমেশন হয়েছে, ডিজিটালাইজেশনের দিকে চলে আসছে। ভূমির যে করের কথাটা, ল্যান্ড ট্যাক্স, সেটা আমরা করতে পারছি। সরকারের যে এখন ইন্টারনাল যে নথিগুলো হয় এক দপ্তর থেকে আর এক দপ্তর বা এক দেশ থেকে আর এক দেশ, নথি, সেটাও কিন্তু আসলে আমরা নথির মাধ্যমে আমরা কিন্তু সরকারি করতে পারছি। সো কাজ যে হয়নি তা না, কাজ অনেক হয়েছে, অনেকগুলো সার্ভিস আমাদেরকে ডিজিটালাইজেশন করা হয়েছে। কিছু কিছু ক্ষেত্রে হয়তো হ্যাঁ মান্য হয়তো প্রশ্ন থাকতে পারে, বাট মোস্ট অফ দ্য কেসেসে কিন্তু আমরা দেখেছি যথেষ্ট ভালো পরিমাণে সফটওয়্যার ডেভেলপমেন্ট হয়েছে বা কাজগুলো হয়েছে। এবং আরেকটি আশাবাঞ্জের কথা হচ্ছে, এই যে 700 সার্ভিস বলেন বা 800 সার্ভিস বলেন, এই যে ডিজিটালাইজেশনটা হয়েছে, এটা কিন্তু আমাদের বাংলাদেশি কোম্পানিগুলোই করেছে, বাংলাদেশের সফটওয়্যার কোম্পানি বা আইটি কোম্পানিগুলোই করেছে। সো আমাদের কোম্পানিগুলোর যে আসলে দক্ষতাটা বৃদ্ধি পেয়েছে, আমাদের আইটি কোম্পানিগুলো, এটা কিন্তু তার আসলে বড় প্রমাণ। আবার একটু আগে বলেন যে স্মার্ট বাংলাদেশের কথা, সরকার কিন্তু এখন একটা ভিশন তৈরি করেছে যে 41 সাল নাগাদ স্মার্ট বাংলাদেশ তৈরি হবে। তার ভেতরে সরকার 4টা পিলার ঠিক করে দিয়েছে: স্মার্ট সিটিজেন, স্মার্ট সোসাইটি, স্মার্ট ইকোনমি, এরকম 4টা পিলার তৈরি করেছে। এবং কোনটার আন্ডারে কী হবে তারও কিন্তু কয়েকটা রোডম্যাপ আমরা তৈরি করেছি। আমাদের হেলথ সেক্টরে কী ধরনের পরিবর্তন আমরা চাই, আমরা এগ্রিকালচার সেক্টরে কেমন পরিবর্তন বা কেমন স্মার্টনেস আমরা দেখতে চাই, ফিনটেক সেক্টরটা আমাদের কেমন হবে, আমাদের লজিস্টিক্স পলিসিগুলো বা লজিস্টিক ফ্যাসিলিটিগুলো কেমন হবে, ট্যাক্স কালেকশনগুলো কেমন হবে, এরকম অনেকগুলো প্যারামিটার বা আসলে ডিজিটালাইজেশনের যে বলতে পারেন যে প্যারামিটারগুলো, এটা কিন্তু সরকার আসলে মোটামুটিভাবে ঠিক করেছে। যদিও এটা আসলে প্রাইভেট সেক্টরের সাথে বসে আরও ফার্নিশ করার প্রয়োজন আছে বলে আমি ব্যক্তিগতভাবে মনে করি। সো যখন যেটা বলছেন যে স্মার্ট বাংলাদেশের কথা, সো সেখানে কিন্তু আসলে আমরা আসলে কি বুঝি স্মার্ট বাংলাদেশ বলতে, সেটা হচ্ছে সেখানে আসলে 4th ইন্ডাস্ট্রিয়াল রিভলিউশনের যে টেকনোলজিগুলো আছে, যেমন আজকে আমরা আলোচনা করছি কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে, একই সাথে আপনার ব্লকচেন আছে, আপনার আইওটি আছে, সাইবার সিকিউরিটি, ডেটা অ্যানালিটিক্স, এই জিনিসগুলো কিন্তু আমাদের যে দৈনন্দিন জীবনে আমাদের ব্যবহৃত হবে, অনেক বেশি গভর্নমেন্ট সার্ভিসের ভেতরে সেগুলো থেকে চলে আসবে। বুদ্ধিমত্তা ছাড়া বাকিগুলোর সাথে হয়তো দর্শকরা অতটা পরিচিত নন, একটু যদি সংক্ষেপে তাদের পরিচয় দিতেন। যেমন ধরেন হচ্ছে আপনার আইওটির কথায় যদি বলেন, আপনি দেখেন সেটা কেমন হবে, আপনার কোন একটা ডিভাইস সেখানে আছে। বাংলাদেশে কয়েকটা আপনি উদাহরণ দিয়ে বলি, যেমন মিনিস্টার ফিশারিজ একটা উদ্যোগ নিয়েছে, সেটা হচ্ছে একটা পুকুরে মাছ চাষ করা হবে, সেটার আসলে পানির টেম্পারেচার কত, পানিতে আসলে অ্যাসিডিটির মাত্রা কত, এইটার সে তার ওখানে একটা সেন্সর বসিয়ে দেওয়া হয় এবং সেই সেন্সরের মাধ্যমে কিন্তু কন্টিনিউয়াসভাবে সেই ডেটাগুলোকে আসছে, যে ফিশারিজ তার কাছে চলে আসছে এবং সে কিন্তু সে অনুযায়ী ডিসিশন নিতে পারছে যে হ্যাঁ এখন কি আমার পানির লবণাক্ততার মাত্রা বেড়ে গেছে বা অ্যাসিডিটির মাত্রা বেড়ে গেছে, এরকম অনেক ডিসিশন কিন্তু সে নিতে পারছে। আবার ধরুন আমরা একটা খুব রিসেন্টলি, এটা হয়তো দর্শকরা সবাই পরিচিত হবে, যে আমরা বিভিন্ন রকম কিন্তু আসলে স্পিড ক্যামেরা এলিভেটেড এক্সপ্রেসওয়েতে বসিয়েছে বা অনেক জায়গায় কিন্তু ফেশিয়াল রিকগনিশন ক্যামেরা বসিয়েছে। তার মাধ্যমে হচ্ছে কি, যখন আপনার, এটাও একটা এআই প্রযুক্তি, ইনফ্যাক্ট আপনার ছবিটাকে রিকগনাইজ করে, ছবিটাকে অ্যানালাইসিস করে সে কিন্তু আসলে গাড়ির প্লেটটাকে কোনো কোনো ক্ষেত্রে শনাক্ত করছে, কোনো কোনো ক্ষেত্রে হয়তো একটা মানুষকে শনাক্ত করছে, এরকম বিষয়গুলো কিন্তু কাছে। আবার ধরে এক্ষেত্রে কি মানুষের মুখ শনাক্ত করার প্রযুক্তি ব্যবহার হচ্ছে? ফেশিয়াল টেকনোলজি আসলে অনেক দিন ধরেই আছে, এটা আসলে ইনফ্যাক্ট বাংলাদেশ পুলিশও ব্যবহার করছে, যে ফেশিয়াল টেকনোলজি ব্যবহার করে অপরাধীকে শনাক্ত করা, এই টেকনোলজি কিন্তু অলরেডি আছে।
এখন যেটা হচ্ছে যে আপনার ট্রাফিক কন্ট্রোলকেও আসলে ব্যবহার করা হচ্ছে, যে ট্রাফিক জ্যামটাকে কন্ট্রোল করার জন্য। এরকমও কিন্তু প্রযুক্তিগুলো বাংলাদেশে কিন্তু অলরেডি এখানে এই যে স্পিড ক্যাম বসছে বা এই মানুষের চেহারা শনাক্ত করার প্রযুক্তি বসছে, এর সাথে এই প্রশ্ন অনেকে করেন যে ঢাকার মতো একটা শহরে এখন পর্যন্ত আমরা তো ট্রাফিক লাইটই ব্যবহার করতে পারছি না। সেখানে আসলে কি করা? হ্যাঁ, একটা বিষয় যেটা হচ্ছে যে হ্যাঁ, আমাদের তো আসলে অনেক কিছু লিমিটেশন আছে, কিন্তু এই লিমিটেশনগুলো মাথায় রেখেই তো আমাদের আসলে সামনে দিকে এগিয়ে যেতে হবে। তো হ্যাঁ, ট্রাফিক লাইট চলছে না, কিন্তু তার চাইতে আসলে আমরা ভালো প্রযুক্তি বাইরে থেকে ব্যবহার যখন করতে- বিদেশিরা কেউ আসেন তাদের বিস্ময় কাটতে অনেকক্ষণ লাগে যে আপনার ট্রাফিক লাইট ট্রাফিক কাজ কিভাবে করছে না, চলছে। কিন্তু আমরা মডার্ন মেট্রো রেল কিন্তু আমরা আসলে পেয়েছি, এবং যেটা কিন্তু ব্যাপকভাবে ব্যবহৃত হচ্ছে। সে তো So, বটেই, কিন্তু ধরুন এখন থেকে 20-30 বছর আগেও তো ট্রাফিক পুলিশরা তাদের মতো করে সুইচগুলো অন অফ করতেন এবং ট্রাফিক লাইট দেখেই লাল বাতি জ্বললে গাড়ি থামতো। তো যখন কেউ এসে ঢাকা একটা দেশের রাজধানী এসে দেখেন যে লাল বাতি ঠিকই চলে আছে কিন্তু গাড়ি অনবরত যাচ্ছে, আবার সবুজ বাতির সময় থেমে থাকছে, এই বিষয়টা আসলে এই প্রশ্নের উত্তর আমরা আমি কিভাবে আসলে বের করব? দেওয়ার মতো পরিস্থিতিতে নাই, বা আসলে বাট এনিওয়ে যেটা হচ্ছে যে আমাদের মনে হয় আমরা সামনের দিকে আসলে আরো আগাতে পারি, কারণ আসলে যখন ভালো ভালো ইনিশিয়েটিভ তো সরকার নিয়েছে, মেট্রো রেলের কথা যদি বলেন, বা আজকেও আমি আপনাদের অফিসে আসলাম এলিভেটেড এক্সপ্রেসওয়েতে, একদিকে যেমন নেগেটিভ সাইড সেটা যেমন আসলে আছে, পজিটিভ সাইডও আসলে অনেক আছে। আমি সবসময় পজিটিভ মানুষ এবং পজিটিভভাবে চিন্তা করতে বিশ্বাস করি। তো আমি যেটা বিশ্বাস করি, যদি আমাদের যেটা হচ্ছে আমাদের আসলে ম্যানেজমেন্টে হয়তো কিছুটা সমস্যা আছে, আমাদের দেশে কিন্তু ট্যালেন্টের কোনো অভাব নাই। আমাদের দেশের হয়তো যারা আসলে বলতে পারেন যে আসলে আমরা সাধারণ মানুষজন আছে, তারা খুব করে চায় যে দেশের উন্নতি হোক, হয়তো যারা সরকারে যারা আছে তারাও আসলে চায়, হয়তো কোথাও কোঅর্ডিনেশনের ঝামেলা আছে, হয়তো কোথাও আসলে কিছুটা মিসম্যানেজমেন্ট আছে। এই জায়গাগুলোকে যদি আসলে আমরা টেক কেয়ার করতে পারি, আমার মনে হয় যে যে সমস্যাগুলো কথাগুলোকে আসলে বলছেন সেটা আসলে খুব বেশি সমস্যা থাকবে না। রাজীব হাসান, আপনার কাছে ফিরে আসি। গেমসের কথা খানিকটা এসেছে, নতুন কারিকুলামে বাচ্চাদের কাছে ডিভাইস যাওয়া নিয়ে অভিভাবকদের অনেক প্রশ্ন ছিল, সেগুলো হয়তো খানিকটা থিতিয়ে এসেছে, কারণ বাচ্চারা গুগল ব্যবহার করতে শিখছে, বিভিন্ন অনলাইন রিসোর্স তারা কিভাবে আহরণ করতে হয় সেটা শিখছে। এর পাশাপাশি আরেকটা সমস্যা, বিশেষ করে বিশ্বকাপ চলছে এই মুহূর্তে, অনলাইন জুয়ার বিজ্ঞাপন সরকারি বিভিন্ন ওয়েবসাইট থেকে যেতে দেখা গেছে, এবং যেটা স্পষ্টতই বাংলাদেশের আইনে নিষিদ্ধ, তাতে অনেকে জড়িয়ে পড়ছেন। কারণ একটা জুয়ার আড্ডায় গিয়ে বা তাসের আড্ডায় গিয়ে জুয়া খেলা যতটা দুষ্কর, নিজের ঘরে নিজের বেডরুমে বসে মোবাইলে আসলে সেটা করা অনেক সহজ। এই জায়গাটা আসলে কি করা যেতে পারে? এইখানে আসলে যেটা আমাদের এখানে তো বিটিআরসি আপনি জানেন যে একটা রেগুলেটরি কমিটি আছে। সো যেহেতু একটা রেগুলেটরি বডি আছে, আমাদের এখান থেকে যত ট্রাফিক যায় সবগুলো ট্রাফিক, ইন্টারনেট ট্রাফিকের কথা বলছি আমি, সবগুলো কিন্তু বিটিআরসির মাধ্যমেই যাচ্ছে, এবং বিটিআরসি জানে যে কোন ট্রাফিকটা কোন দিক থেকে কিভাবে যাচ্ছে না যাচ্ছে। সো আমরা যেহেতু কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে কথা বলছিলাম, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, সো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ইউজ করেই আমরা এটাকে প্রোটেক্ট করতে পারি। কিভাবে? সেটা হচ্ছে যে আমরা এই যে প্যাটার্নটা, ট্রাফিকের প্যাটার্নগুলো অ্যানালাইসিস করে আমরা এটাকে খুব ইজিলি ডিটেক্ট করতে পারি এবং সেটাকে প্রোটেক্ট করতে পারি। কিন্তু ধরুন বিজ্ঞাপন যখন যাচ্ছে সেটাকেও কি আলাদা করা সম্ভব, যেটা জুয়ার বিজ্ঞাপন? হ্যাঁ, ডেফিনেটলি করা সম্ভব, 100% সম্ভব। কারণ হচ্ছে যে এই যে বিজ্ঞাপনটা যাচ্ছে, বিজ্ঞাপনের তো আপনার কিছু কন্টেন্ট যাচ্ছে, সো কন্টেন্টগুলোকে আপনি ফিল্টার করতে পারেন। আপনি অনেক কন্টেন্ট, যেমন আমি খুব সহজভাবে যদি বলি, আমরা যখন কোনো বিভিন্ন ওয়েব টেকনোলজি নিয়ে কাজ করি, অনেক সময় দেখা যায় রিজিয়ন বেসড কন্টেন্ট শো করি। যেমন একই অ্যাপ্লিকেশন হয়তো আপনার বাংলাদেশ থেকে দেখবেন একভাবে দেখবেন, আপনি ইউএস থেকে দেখবেন আরেকভাবে দেখবেন, আপনি ইউরোপ থেকে অন্য কোনো কান্ট্রি থেকে দেখবেন, কান্ট্রি স্পেসিফিক ডিফারেন্ট কিছু জিনিস দেখবেন। সো এখানে আপনার ট্রাফিকগুলো অ্যানালাইজ করা বা এটাকে প্রোটেক্ট করা, এটা করা যায়, ইচ্ছা থাকলে এটা করা সম্ভব। আর একটা যে জিনিসটা, যেটা ব্লকচেইনের কথাটা বললো, সো ব্লকচেইনের ব্যাপারটা হচ্ছে, ব্লকচেইন জিনিসটাকে একটু বুঝিয়ে বলবেন? জি, ব্লকচেইনের ব্যাপারটা হচ্ছে যে ইটস অ্যাবাউট দ্য চেইনিং। সো চেইনিং জিনিসটা, যেমন আমি যদি এক্সাম্পলটা বলি, যে আপনি কোনো একটা প্রোডাক্ট কিনছেন, সাপোজ আপনি এখন চা খাচ্ছি, সো একটা চা কিনছেন, এই চাটা কোত্থেকে এসছে, তৈরি হয়েছে কবে, সো এই যে চেইনটা, আপনি একটা ডেটা যখন আপনি ওটাকে স্ক্যান করবেন, করার সাথে সাথে আপনি দেখতে পারবেন প্রত্যেকটা একদম প্রোডাকশন থেকে শুরু করে, প্যাকেজিং থেকে শুরু করে, ওটা কোথা থেকে কোথায় গিয়েছে, তারপর আপনার হাত পর্যন্ত আসা পর্যন্ত ওটার অথেন্টিসিটিটা আপনি ব্লকচেইনের মাধ্যমে এটাকে মেনটেন করতে পারবেন। সো আমি এশিয়ার মধ্যে যদি বলি, কোরিয়াতে এবং জাপানে ব্লকচেইন টেকনোলজিটা খুবই জনপ্রিয়, এবং জনপ্রিয় হওয়ার কারণটাই হচ্ছে যে ওরা অথেন্টিসিটি মেনটেন করার জন্য ওরা ব্লকচেইনটা ইউজ করে। সো আমরা বেশ কিছু কাজ করেছি এটা নিয়ে। আর আইওটির ব্যাপারটা যেটা
রাশাদ বলছিল, সো আইওটির ক্ষেত্রে আমাদের এখানে কাজ হচ্ছে না তা না, বাট আমাদের কাজের ক্ষেত্রটা আর একটু বাড়াতে হবে। সো বাড়াতে হবে, যেমন আমরা আমাদের এটা বলি যে আইওটিতে অনেক ধরনের প্রোডাক্ট ডেভেলপমেন্টের সুযোগ আছে। সো এই প্রোডাক্ট ডেভেলপমেন্টের সবচেয়ে বড় যে জায়গাটা, সেটা হচ্ছে যে আপনার প্রত্যেকটা ডিভাইস, আপনি ল্যাপটপ ইউজ করছেন, আপনার ল্যাপটপের মধ্যে একটা চিপ, ওখানে একটা চিপ আছে। এই চিপটা কিন্তু আমরা তৈরি করি না, মানে এখনও পর্যন্ত ম্যানুফ্যাকচারিংয়ে বাংলাদেশ করছে না। আমরা কিছু কোম্পানি আছে, আমরা করছি। সো কিছু কোম্পানি আছে যারা হচ্ছে ডিজাইন করে, ডিজাইনের পরে এটাকে টেস্টিং অ্যান্ড ফ্যাব্রিক ভ্যালিডেশন ভেরিফিকেশনগুলো আমরা করি। এগুলো ম্যানুফ্যাকচারিং হয় বাইরে, ইন্টেল বলেন বা আদার্স অ্যাপল বলেন, এদের জন্য বাংলাদেশ থেকে কাজ হয়। আমরা কনফিডেন্সিয়ালিটির কারণে অনেকের নাম হয়তো বলতে পারবো না, বাট এখানে বাংলাদেশ থেকে এদের জন্য কাজ করা হয়। বাট এই যে ম্যানুফ্যাকচারিংয়ের জায়গাটা, এখানে একটা বড় ধরনের একটা গ্যাপ আছে, যেটা আমরা করতে পারছি না, কারণ এটার কস্ট ইফেক্টিভ না। আমাদের এখানে করার জন্য যে পরিমাণ ম্যানুফ্যাকচারিংয়ে যে পরিমাণ কস্ট দরকার, সেটা করার জন্য প্রাইভেট সেক্টরগুলোতে ওই পর্যায়ে এখনও আসে না। যে কারণে মোস্ট অফ দ্য কোম্পানিজ যারা প্রোডাক্ট ডেভেলপমেন্টে আছে, আইওটি নিয়ে কাজ করতে চায়, এরা যেটা করে চিপগুলো বাইরে থেকে নিয়ে এসে এখানে এসে ওটার উপরে প্রোগ্রাম করে দেন হচ্ছে কাজ করে। আমরা যেমন আমাদের একটা হেলথ নিয়ে আমরা কাজ করছি আইওটিতে। সো আমাদের একটা স্মার্ট স্কেল, যেটা আপনি আপনার মোবাইলের সাথে ব্লুটুথে বা ইন্টারনেটে যখন কানেক্ট করে নিচ্ছেন, আপনি ওখানে দাঁড়ালে আপনার ইনক্লুডিং ইউর হার্টবিট, আপনার ম্যাসল ম্যাস অ্যান্ড আদার্স অনেকগুলো বডি ম্যাট্রিক্স আপনি দেখতে পাচ্ছেন ওখানে, যেটা আপনার ক্লাউডে হয়তো ওটা ডাটাটা থাকছে, এবং আপনি ওটা আপনার হিস্টোরিক্যাল ডেটাটা থেকে যাচ্ছে। আপনি চাইলে 2 বছর পরে আপনি দেখতে পাচ্ছেন যে আমার ডেটা, মানে আমার হেলথ রেকর্ডটা কি ছিল না ছিল, এটা আপনি দেখতে পাচ্ছেন। এখানেই খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন বোধহয় উঠে আসে, সেটা হচ্ছে গিয়ে মানুষের ব্যক্তি স্বাধীনতা বলুন বা তার যে ব্যক্তিগত জীবন, তার নিরাপত্তা এবং তার তথ্যের নিরাপত্তা। আমরা ন্যাশনাল আইডি ডাটাবেস থেকে তথ্য খোয়া যাওয়ার ঘটনা শুনি, এবং এই যে ডিভাইস যেটা আমার এই মুহূর্তে হার্টবিট কত, আমার শরীরের কি অবস্থা, কতটুকু উত্তেজিত আমি, এই সব কিছু সে জানছে এবং কোথাও এটা জমা থাকছে, তার নিরাপত্তাটুকু আসলে কতটুকু? আপনি আমরা এই হেলথের ক্ষেত্রে যদি বলি, যেটা আমি একটু আগে শুধু স্বাস্থ্যের ক্ষেত্রে না, সার্বিকভাবে আমার যে তথ্য, সার্বিকভাবে আসলে কিছু সেন্সিটিভ ডেটা বলে কিছু জিনিস আছে এখানে। এটার পিছনে এটার জন্য কিছু কমপ্লায়েন্স আছে। যেমন আমি যদি পেমেন্ট ডেটা বলি, এটার জন্য কমপ্লায়েন্স যেটা মেনটেন করতে হয় সেটা হচ্ছে PCI DSS, একটা কমপ্লায়েন্স আছে। তো এই কমপ্লায়েন্সের যে জিনিসগুলো মেনটেন করা দরকার, সেগুলো মেনটেন না করলে আলটিমেটলি প্রোটেক্টিভ ডেটাগুলো যদি প্রোটেক্টিভ না হয়, সেক্ষেত্রে আপনাকে আসলে এটার প্রসেস করতে দেওয়া উচিত না। যেটা আমাদের এখানে বাংলাদেশে করে হচ্ছে, পেমেন্ট রিলেটেড ডেটাগুলো মোস্টলি পেমেন্ট প্রসেসর দিয়ে যায়। আমাদের এখানে বেশ কিছু পেমেন্ট প্রসেসর আছে, তাদের মাধ্যমে কাজগুলো হয়। সো সেখানে পেমেন্ট রিলেটেড ডেটাগুলো আসলে এখান থেকে এখন পর্যন্ত আমি শুনি নাই যে কোনো প্রসেসরের কাছ থেকে কখনো কোনো ডেটা লিকেজ হয়েছে। যে লিকেজগুলো হয়েছে, ডাটা লিকেজ যেগুলো হয়েছে, সেগুলো হচ্ছে আমরা বাংলাদেশ ব্যাংকের ব্যাপারটা আমরা জানি, আমাদের কেন্দ্রীয় ব্যাংক, সেখান থেকে লিকেজ হয়েছে। আমরা আরও কিছু জায়গা থেকে আমরা দেখেছি, এনআইডি ডেটাবেস থেকে দেখেছি। সো এই জায়গাগুলো থেকে, সো জিনিসটা হচ্ছে যে আমরা একটা জিনিস অটোমেট করলাম, অটোমেট করাটাই কিন্তু শেষ না, এটাকে ম্যানেজ করা, প্রোটেক্টিভ ওয়েতে জিনিসগুলোকে প্রিজার্ভ করা, দ্যাট ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট পার্ট। এই জায়গাটাই হচ্ছে আমরা এখনও পর্যন্ত বলবো যে কাইন্ড অফ নোভেইস, মানে আমরা হয়তো ইম্পর্টেন্সটা দিচ্ছি না বা কম দিচ্ছি, হয়তো আমাদের আরও একটু ইম্পর্টেন্স এই জায়গাটাই দিতে হবে। কারণ আপনি অটোমেট করাটাই শেষ না, আপনি যখন অটোমেট করছেন, দেয়ার ইজ এ হিউজ চান্স টু গেট ইট লিকড, এবং এটা লিক হলে কি হতে পারে সেটার অনেক বড় বড় ইনসিডেন্ট আমরা দেখেছি এ পর্যন্ত। সো কে জানে, হয়তো কালকে আপনি জানতে পারেন যে আপনার ডেটা ইউজ করে কোনো একটা কিছু হয়েছে, আপনাকে এসে কেউ জিজ্ঞেস করছে যে ওয়েল ইউ ডিড ইট, বাট ইউ ডিডন্ট। সো এই জিনিসগুলো আসলে যতদিন না প্রোটেক্টিভ ওয়েতে ম্যানেজ করা হচ্ছে, ততদিন পর্যন্ত আমরা বলবো যে এটারও কিছু নেগেটিভ দিক আছে। রাশাদ কবির, আপনার কাছে ফিরে আসি। এই যে স্মার্ট ডিভাইস আমরা ব্যবহার করছি, এবং সেখানেই প্রশ্ন হচ্ছে মানুষের গোপনীয়তা। আমরা কদিন আগে পেগাসাসের মতন সফটওয়্যারের ভয়ঙ্কর সব ঘটনা শুনলাম, যে কিভাবে একেবারে মানুষের ফোনের ভেতরে ঢুকে তার মাইক্রোফোন থেকে শুরু করে ক্যামেরা পর্যন্ত সব কিছু যে অন্য কেউ নিয়ন্ত্রণ করতে পারে। তো সেই ক্ষেত্রে বাংলাদেশে যেমন এই প্রযুক্তি মানুষের কাছে পৌঁছচ্ছে, অনলাইন পেমেন্টের কথা আপনারা বলছিলেন, আমার যে বিকাশ থেকে শুরু করে অন্যান্য যে রকেট বলুন, আরও যে সব মোবাইল ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউটগুলো আছে, তারা যেভাবে মানুষের দোরগোড়া একেবারে পৌঁছে গেছে, ই ক্যাশ যেভাবে আসছে, ক্যাশলেস ট্রানজ্যাকশন যেভাবে আসছে,
সেখানে আসলে আমাদের দেশের মানুষ এই গোপনীয়তা বলুন বা আরও যা যা তার জানা প্রয়োজন নিরাপদ থাকার জন্য, সেগুলো কতটুকু জানতে পারছে? দেখুন, একটা কথা এখন প্রচলিত আছে, আপনি নিজেকে না যতটুকু চেনেন তার চাইতে এখন ফেসবুক গুগল আপনাকে এখন অনেক বেশি চেনে। আপনি কথার কথা, আপনি একটা গাড়ি কিনতে চান, আপনি একটা গাড়ির মডেল লিখে সার্চ দিলেন, দেখবেন কিছুক্ষণ পরে সমস্ত বিভিন্ন রকম গাড়ির শোরুমের অ্যাড, বিভিন্ন গাড়ি বিক্রির অ্যাড আপনার ফেসবুকে নিউজ ফিড জুড়ে চলে আসছে বা গুগলে এটা আসছে। কারণটা হচ্ছে ওই যে কৃত্রিম বুদ্ধিমত্তা, আপনি একটা ট্যাগ ইউজ করেছেন, হ্যাশট্যাগ ইউজ করেছেন বা কিছু একটা একটা ওয়ার্ড ইউজ করেছেন, একটা ওয়ার্ড ইউজ করেছেন, সেটাকে ধরে যে রিলেভেন্ট যে অ্যাডভার্টাইজমেন্টগুলো আছে সেটা ফেসবুক বা গুগল আপনাকে এখন শো করছে। যেটা আপনি আসলে ডেটা সিকিউরিটি কথা আসলে বললেন, এখানে আমার একটা ছোট্ট অভিজ্ঞতা যোগ করি। আমরা ধরুন ছাদে বসে কয়েকজন গল্প করছিলাম একটা সিনেমার নিয়ে, কথা কোনো সার্চ কেউ দেয়নি। তারপরে যখন আমরা কোনো কারণে সিনেমাটা কত সালের দেখার জন্য সার্চ দেওয়ার জন্য মোবাইল ফোনটা বের করেছি এবং ওই সিনেমার নামের প্রথম অক্ষরটা লিখেছি, প্রথম বর্ণটা লিখেছি, সাথে সাথে পুরো সিনেমার নামটা চলে আসছে। প্রশ্ন জাগলো, তাহলে কি গুগল আমাদের ফোনে আড়ি পাতে? সেরকম হয়তো কারণ না করাও, হয়তো কোনো একটা অ্যাপ্লিকেশন ওপেন করা ছিল বা সেখানে হয়তো ভয়েস কমান্ড বা কোনো কিছু একটা গিয়েছে হয়তো সেই বিষয়টি। তো যেটা আসলে বলছিলেন যে সিকিউরিটির যে বিষয়টা, এটা কিন্তু আসলে একটা কনসার্নিং একটা ইস্যুর ব্যাপার, এবং এটা আসলে সাইবার সিকিউরিটি ব্যাপারটা এটা আসলে অনেকগুলো স্টেপ এখানে আছে। নাম্বার ওয়ান, প্রথম শুরুর স্টেপটা হচ্ছে আপনাকে ব্যক্তি হিসেবে সচেতন হইতে হবে। আপনি যখন আসলে কোনো একটা দেখা যায় যে আসলে ফেসবুক গুগল থেকে শুরু করে সমস্ত সাইটে আপনি একই রকম ইউজার নেম পাসওয়ার্ড দিচ্ছেন, তো সেটা কিন্তু আপনার আসলে সিকিউরিটির জন্য একটা বড় রকমের একটা সমস্যা। আবার অনেকে খুব স্ট্রং পাসওয়ার্ড ইউজ করে না, 1 2 3 4 বা ABCD পাসওয়ার্ড এরকমভাবে ইউজ করে, সেই জায়গাটাও আসলে আপনার লিকেজটা আসলে হতে পারে বা আসলে আপনার তথ্যগুলোকে পেনিট্রেট করতে পারে। সেকেন্ড যে বিষয়গুলো হচ্ছে আপনার ক্লায়েন্ট এন্ডে বা কাস্টমার এন্ডে, যেখানে ধরেন হচ্ছে আপনি সরকারের একটা সাইট, সেই জায়গাটা আসলে সিকিউরিটি নিশ্চিত করার দায়িত্ব এটা কিন্তু আসলে সরকারের, বা কোনো একটা ব্যাংকের একটা সাইট, সেই জায়গাটা নিশ্চিত করার দায়িত্ব, নিরাপত্তা নিশ্চিত করার দায়িত্ব কিন্তু সেই ব্যাংকিং অথরিটি। সিকিউরিটিগুলো অনেকগুলো মেজার্স আছে, সেখানে অনেক টেকনিক্যাল টার্ম চলে আসবে, সেই বিষয়ে আমি আসলে যাব না। কিন্তু বিষয় যেটা হচ্ছে যে আসলে আপনি কয়েকটা ঘটনা বললেন, এনআইটি থেকে লিকেজ হয়েছে, জন্ম নিবন্ধীকরণ থেকে একটা বড় লিকেজের ঘটনা ঘটেছিল 5-6 মাস মতো আগে। সো এই জায়গায় না আসলে আমাদের প্রচুর পরিমাণে কাজ করার আসলে স্কোপ আছে। একে তো হচ্ছে দেখেন, আপনি একটা ভালো বিল্ডিং বানালেন বা ভালো একটা বাসা তৈরি করলেন, কিন্তু সেটা নিরাপত্তা কর্মী আপনি রাখলেন না, আপনি সেখানে কোনো সিসিটিভি ক্যামেরা রাখলেন না, আপনার বিল্ডিংটা কিন্তু কিছুটা হলো অরক্ষিত অবস্থায় পড়ে থাকলো। সফটওয়্যারের ক্ষেত্রে ব্যাপারটা আসলে সেরকম, আপনি অনেক দামি একটা সফটওয়্যার তৈরি করলেন কিন্তু সেটার আপনি সেফ গার্ডগুলো নিলেন না, তাহলে কিন্তু সফটওয়্যারটাও কিন্তু আপনার হ্যাকিংয়ের একটা চান্সেসটা আছে, এবং আলটিমেটলি সেই জায়গায় কিন্তু হয়েছে। সরকারি ক্ষেত্রে যে সমস্যাটা হয়, সরকারে যে সফটওয়্যারগুলো তৈরি করে সেখানে আসলে বাজেটের পরিমাণ খুবই আসলে কম থাকে। কয়েকটা স্পেশাল কেস বাদ দিয়ে আমি আসলে সরকারি ক্ষেত্রে দেখি নাই যে তারা আসলে সফটওয়্যার ডেভেলপমেন্টের জন্য খুব বেশি পর্যাপ্ত পরিমাণে বাজেট রেখেছে। সিকিউরিটি তো অনেক আসলে পরের কথা, সেখানে তো আসলে আরও লাখ লাখ টাকা সেখানে আসলে ইনভেস্ট করার প্রয়োজন আছে। সো এই জায়গাগুলোকে আসলে মনে হয়, যেহেতু আমরা আসলে ডিজিটাল বাংলাদেশ থেকে স্মার্ট বাংলাদেশের দিকে যাচ্ছি, যত আসলে আমরা টেকনোলজির দিকে যাব তত বেশি কিন্তু এই সাইবার সিকিউরিটির যে বিষয়গুলো বা সাইবার অ্যাটাক এটা বা হ্যাকিংয়ের যে ঘটনা, এইগুলো কিন্তু দিনকে দিন কিন্তু আরও আসলে চান্সেসটা অনেক বাড়বে সেই জায়গাগুলোতে আসলে হওয়ার জন্য। সো এই জায়গাগুলোতে আসলে আমার সরকারের কাছে যেটা বিশেষভাবে অনুরোধ থাকবে, যথেষ্ট পরিমাণে যেন এখানে সেফগার্ড মেজার বা আসলে সাইবার সিকিউরিটি যে বিষয়গুলো আছে সেটা যেন আসলে ইনশিওর করা হয়। এখানে আরেকটা বিষয় নিয়ে প্রচুর আলোচনা হয় এবং এই ব্যাপারে হয়তো জনপ্রিয়তাও দিন দিন বাড়ছে, সেটা হচ্ছে গিয়ে সোশ্যাল মিডিয়া বলুন বা ইউটিউব বলুন, সেগুলো ব্যবহার করে যারা নিজেদেরকে ইনফ্লুয়েন্সার বলছেন তারা কিছু অর্থ উপার্জনও করতে পারছেন। সেখানে নানান ধরনের অদ্ভুত জিনিসও যেমন থাকে, কিছু কিছু কাজের জিনিসও হয়তো থাকে। এই যে উপার্জনের মডেলটা, এটা কি দীর্ঘমেয়াদী কোনো সফলতা দিতে পারে, নাকি আসলে মূল যে কাজগুলোর কথা বলছিলেন, প্রোগ্রাম ল্যাঙ্গুয়েজ বলুন বা গ্রাফিক ডিজাইন বলুন, এই কাজগুলোর দিকে আসলে আমাদের তরুণদের দুইটা বিষয় আসলে দুই প্রয়োজন? রকম। একটা হচ্ছে ধরেন যারা সফটওয়্যার ডেভেলপমেন্ট করছে বা আসলে গ্রাফিক ডিজাইনের জন্য বা অ্যানিমেশনের কাজগুলো করছে, তারা আসলে কাইন্ড অফ ডেভেলপমেন্ট লেভেলে কাজ করছে, প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ লেভেলে কাজ করছে, টেকনিক্যাল ফিল্ডে কাজ করছে। আর যারা যারা আসলে ইউটিউবে কন্টেন্ট তৈরি করছে বা ফেসবুকে কন্টেন্ট তৈরি করছে, ব্লগিংটা যেটা করছে, এটা আসলে ডিফারেন্ট, তারা আসলে কন্টেন্টে কাজগুলোকে করছে। সো সেখানে যেমন আপনি বললেন ভালো কন্টেন্টও আছে, আবার বিভিন্ন ট্রাভেল ব্লগগুলোকে আমরা দেখি, বা অনেকে রান্নার রেসিপি তৈরি করে ভালো ভালো কিছু, বা আসলে প্যারেন্টিং নিয়ে আমরা সুন্দর সুন্দর ব্লগিংগুলো দেখি, এগুলো আসলেই কাজে।
যেমন অনেকগুলো বাংলাদেশে তো বেশ কিছু ভালো ভালো ব্লগার আছে যারা আসলে লাখ লাখ ফলোয়ার্স আছে এবং ভালো শিক্ষণীয় কিছু বিষয়গুলো সেখান থেকে আমরা ব্লগিং থেকে পাচ্ছি। আবার যেটা আপনি মেনশন করলেন খুব সিলি বিষয় নিয়ে বা একেবারে নিম্নমানের কিছু কন্টেন্টও আমরা আসলে দেখি। এইটা এই বিষয়টা হচ্ছে আপনি অনেকটা বলতে পারেন যে আপনি টিভি চ্যানেলের মতো, আপনার এখানে 100টা চ্যানেল আছে, আপনার 80টা চ্যানেলের কোয়ালিটি অনেক ভালো, 10টা চ্যানেলের কোয়ালিটি আপনার ভালো না। সো একজন ইউজার হিসাবে এটাকে আপনাকেই ডিসাইড করতে হবে আপনি কোন কন্টেন্টটা দেখতে চান, কোন কন্টেন্টটা দেখবেন না। সো এইটা আসলে পুরোটাই ডিপেন্ড করে তার একজন ব্যক্তি মানুষের উপর। বাট যেটা বললেন এটা আসলে লং টার্ম শর্ট টার্মের কোনো ব্যাপার না, দুইটা আসলে দুই রকম অ্যাঙ্গেল। সো হ্যাঁ, কন্টেন্টের এই জিনিসটা আসলে 5 বছর আগেও ছিল না, এখন হচ্ছে। আমরা বাইরের দেশে আসলে ভালো ভালো কন্টেন্ট ক্রিয়েটরদের দেখি, ভালো ভালো ইনফ্লুয়েন্সারদের দেখি। সো অফকোর্স এটা আসলে ভালো একটা মাধ্যম হতেই পারে এটা। জি, রাজীব হাসান আপনার কাছে ফেরত আসি। শিক্ষা নিয়ে খানিকক্ষণ আগে কথা হচ্ছিল এবং এখন শিক্ষার অনলাইন মাধ্যম নিয়ে প্রচুর কথা হয়। সেক্ষেত্রে বাংলাদেশের এখন শিক্ষা ব্যবস্থা যে পর্যায়ে এবং প্রযুক্তি আসলে ছাত্রছাত্রী বা তরুণ তরুণীদের কাছে যে হারে পৌঁছচ্ছে, তাতে এটাকে শিক্ষার প্রয়োজনে ব্যবহার করা কতটুকু সম্ভব হবে আমাদের দেশে? শিক্ষার ক্ষেত্রে আসলে আমরা অনলাইন মাধ্যমটাকে ব্যবহার বাংলাদেশে যদি বলি, বাংলাদেশে ব্যবহারটা খুব বেশি দেখেছি হচ্ছে আমরা কোভিডের সময় থেকে। সো কোভিডের সময় শুধুমাত্র শিক্ষার ক্ষেত্রে না, আমাদের অনলাইন কনফারেন্সিং বলেন, আমাদের কাজের ক্ষেত্রে বিভিন্ন ধরনের মিটিং বলেন, সো এই জায়গাতে আমরা দেখেছি যে আসলে এই নির্ভরতাটা অনেক বেশি বেড়েছে। আপনার আপনার মনে আছে যে যখন কোভিড শুরু হলো, আমাদের এখানে যখন লকডাউনটা শুরু হলো, তখন সব স্কুল কলেজ ইউনিভার্সিটি সবগুলো কিন্তু বন্ধ হয়ে গেল। সো তখন ওই শিক্ষার মাধ্যম বলতে সবাই তখন বাধ্য হয়ে এই অনলাইন মাধ্যমটাকেই আসলে বেছে নিল। সো মোস্টলি আমাদের এখানে শিক্ষার মাধ্যম হিসাবে যদি বলি, ডেফিনেটলি আমরা অনলাইন প্ল্যাটফর্মগুলোকে ব্যবহার করতে পারি, বাট এটার কিছু ভালো খারাপ দুটো দিকই আছে। যেমন যে যদি বাচ্চাদের কথা বলি, তাদেরকে আপনি একেবারে যদি ছেড়ে দেন যে ওকে তুমি এখানে একটা ল্যাপটপ নিয়ে তুমি যা ইচ্ছা করতে পারো, সো আমার মনে হয় যে ফ্যামিলি থেকে আসলে শিক্ষাটা শুরু হওয়া দরকার, তাদেরকে বোঝানোটা দরকার যে আসলে কোনটা ভালো কোনটা খারাপ, সো দ্যাট দে ক্যান ডিসাইড যে আমার কী করা উচিত কী করা উচিত না। এই প্রসঙ্গে ডার্ক ওয়েবের প্রসঙ্গ আসে, পর্নোগ্রাফির প্রসঙ্গ আসে এবং সচেতনভাবে সোশ্যাল মিডিয়া ব্যবহারের প্রসঙ্গ আসে। এক ছাত্রীর আত্মহত্যার কথা আপনার নিশ্চয়ই মনে আছে, সে ডার্ক ওয়েবে জড়িয়ে পড়েছিল। কিংবা অনেক ক্ষেত্রে নানানভাবে ব্ল্যাকমেইলের শিকার হচ্ছে নারীরা, শিশুরা, যারা হয়তো বুঝে না বুঝে নিজের এমন কোনো ছবি পাঠিয়ে দিয়েছে যেটা আপত্তিকর এবং সেটা পরবর্তীকালে তার বিরুদ্ধেই ব্যবহার হচ্ছে। এই সব ক্ষেত্রে আসলে অভিভাবকরা কি করবেন বা রাষ্ট্রীয় পর্যায়ে বা কি করার আছে? রাষ্ট্রীয় পর্যায়ে যেটা শুরুতে একটু আগে বলছিলাম আমি, যে বিটিআরসির যে ব্যাপারটা, বিটিআরসির এখানে কন্টেন্ট ফিল্টারিংয়ের একটা বড় জায়গা আছে যেটাতে কাজ করতে হবে খুব। ধরুন পর্নোগ্রাফিক ওয়েবসাইট তো কিছু কিছু বন্ধ করেছে বিটিআরসি, কিন্তু একই সাথে আবার ভিপিএন চলে এসেছে এবং অনেকে খুব সহজে সেটা বাইপাসও করছে। আপনি যখন আপনার এখানে আপনি ল্যাপটপ থেকে যখন ভিপিএন ইউজ করছেন, আপনার ভিপিএন এর ডেটাটা কিন্তু আপনার এখান থেকে কানেক্ট হচ্ছে আপনার নেটওয়ার্কে, দেন এটা পাস হচ্ছে। সো এটা কোথার থেকে, এটা অরিজিনটা বের করাটা কিন্তু খুব ডিফিকাল্ট না। আমরা সবসময় একটা কথা বলি, সেটা হচ্ছে যে ওয়েবে আপনার সব সময়ের জন্য একটা ফুটপ্রিন্ট থেকেই যায়, হোয়াট এভার ইউ ডু, একটা ফুটপ্রিন্ট থেকেই যায়। আপনি একটু আগে যেমন একটা কথা বলছিলেন না, যে আপনারা কয়েকজন বন্ধু মিলে কথা বলছিলেন, কিছুক্ষণ পরে দেখলেন যে লেখার সাথে সাথে সার্চে এরকম একটা চলে এসছে। সো আমি মানে ডার্ক ওয়েবে আসবো, সেই জায়গাটার জন্যই আমি কথাটা বলা। সেটা হচ্ছে যে এইগুলো আসলে ব্যাপারটা যেটা ঘটে সেটা হচ্ছে যে আমরা এখন ওই যে ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট, আপনি যদি আইফোন ইউজার হন, সো আপনি জানেন যে সিরি, আপনি ফোনটা এখানে রাখা, আপনি বলছেন হেই সিরি কল অমুক, মানে সে সারাক্ষণই শুনছে আসলে আপনার কথা। সো ব্যাপারটা হচ্ছে আপনি যখন ওটা আপনার ওখানে ইনস্টল করা মানেই হচ্ছে ও শুরুতেই আপনি যখন এটাকে অ্যাক্টিভেট করছেন, দ্যাট মিনস ইউ আর গিভিং দেম দ্য পারমিশন যে ওকে তুমি এটা করার জন্য যা যা। আপনি অনেক সময় দেখেন না যে অনেক সফটওয়্যার আপনি যখন ইনস্টল করেন, আপনি অ্যাকসেপ্ট করে যাচ্ছেন, প্রাইভেসি পলিসি অ্যান্ড আদার্স অনেক কিছু লেখা আছে, আপনি অনেক কখনোই দেখেন না, আমরা কেউই বেবি দেখি না, বাট ওখানে বলাই থাকে যে আপনার কাছ থেকে পারমিশনগুলো আপনি নিজের অজান্তেই দিয়ে দিচ্ছেন। আপনি ওই যে বললাম যে ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্টগুলো যেটা করে, আপনাকে কন্টিনিউয়াসলি আপনাকে সাপোর্ট দিচ্ছে, আপনি যেটা চাচ্ছেন সেটা আপনাকে দিচ্ছে, বাট অ্যাট দ্য সেম টাইম আপনার সব ডেটা কিন্তু ওখানে আপনার নিচ্ছে, আপনার অজান্তেই নিচ্ছে। আপনি হয়তো বলছেন না ওটা নিতে, কিন্তু সেটাও সে নিচ্ছে। সো এইখানে যে জিনিসগুলো হয় যে আপনার ডার্ক ওয়েভের ক্ষেত্রেও এরকম কিছু ব্যাপার থাকে যেটা মানুষজন আস্তে 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 করে এইভাবে জড়ায় যাচ্ছে। হয়তো প্রথমে দেখা যায় যে খুব ভালো কোনো কিছু, যে তাকে অ্যাসিস্ট করার জন্য কোনো একটা অ্যাপ্লিকেশান আর কোনো কিছু, সেখান থেকে আস্তে আস্তে, যেমন আমি
কিছুদিন আগে একটা রিপোর্ট দেখছিলাম, সেটা হচ্ছে যে এটা অ্যারিজোনা স্টেট ইউনিভার্সিটির একটা রিপোর্ট। তো ওখানে যেটা বলেছে সেটা হচ্ছে যে প্রায় 800 ছেলেমেয়ের উপরে একটা রিসার্চ করা হয়েছে যারা এই ডার্ক ওয়েবে অলরেডি বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন সময়ে তারা গিয়েছে। সো যাওয়ার পরে তাদের বিভিন্ন যদি বলি যে তাদের বিভিন্ন কন্টেন্ট ওখানে আছে ডার্ক ওয়েবে। সো তাদের উপরে রিসার্চটা করেছে, তারা কিভাবে ওখানে গিয়েছে, তারা কেউ ইন্টেনশনালি প্রথমে যায়নি। যেটা হয়েছে কোনো একটা কিছুতে তাদেরকে আকৃষ্ট করার জন্য কোনো একটা জায়গায় তাদেরকে একটা টোপ ফেলা হয়েছে। তো মোস্টলি এটা যেটা হয়, টিনেজাররা যারা, এরাই মোস্টলি এই জায়গাগুলোতে বেশি যায়, বা মানুষের ভিতরে ফ্রাস্ট্রেশন যাদের ভিতরে থাকে, সো এরাই খুব বেশি যায়। তো দেখা যায় যে আপনি হয়তো চিন্তা করছেন যে আই নিড টু পাস মাই টাইম। সো আমি এই টাইম পাসের জন্য কী হয়েছে, আমি একটা গেম খেলছি অথবা কোনো একটা অ্যাপ্লিকেশন যেটা আপনাকে মনে হচ্ছে যে না এটা আপনাকে কোনোভাবে হেল্প করছে আর কিছু একটা আপনি পাচ্ছেন এখান থেকে। সো আপনি যখন ওটাতে যাওয়া শুরু করেছেন, হ্যাবিচুয়েটেড হয়ে যাচ্ছেন, দেন আপনাকে আস্তে 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 যে পাবজিটা যেভাবে আপনার মানুষকে ইনফ্লুয়েন্স করলো, ব্লু ওয়েল আপনার মনে আছে বলে, ব্লু ওয়েল, হ্যাঁ। সো যেটা হয়েছে যে মানুষ মারাও গিয়েছে অনেক মানুষ এই ব্লু ওয়েলে। সো জিনিসটা কি, ইটস এ গেম, এবং একটা সার্টেন টাইমে গিয়ে মানুষের নিজের ভিতরে থাকছে না। সো ব্যাপারটা অনেকটা এরকম অ্যাডিকটিভ হয়ে যায়। জি, রাশাদ কবির, তাহলে একজন অভিভাবক তার সন্তান হয়তো সে কৈশোর পার হয়নি বা কৈশোরে আছে, তার জন্য আসলে হয়তো মোবাইল ফোনটা দিতেই হচ্ছে কোনো না কোনো কারণে, অভিভাবক আসলে কি ব্যবস্থা নেবেন? এখানে আমরা শিশুদের জন্য গুগলের আলাদা অ্যাকাউন্ট দেখি, কিন্তু কজন মানুষ আসলে জানেন এগুলোর ব্যবহার সম্পর্কে? না, সচেতনতা কিন্তু বেড়েছে। আপনি যদি 5 বছর 10 বছর আগের কথা বলেন, একটু আগে যেমন আপনি বললেন যে সাইবার সিকিউরিটি যে ব্যাপারগুলো আছে, যে কেউ হয়তো সে কোনো নারী হয়তো ব্ল্যাকমেলের শিকার হচ্ছে, এখানেও আপনি দেখেন 5 বছর 10 বছর আগেও যে সাইবার ক্রাইম ইউনিট বলে কিন্তু কোনো ইউনিট বাংলাদেশে ছিল না, বাট এখন কিন্তু হয়েছে। এবং এরকম যখন কোনো ঘটনা ঘটছে, সোফার আমি যতটুকু জানি পুলিশের ইউনিটটা অনেক বেশি মানে কি বলা যায় স্ট্রং, এবং তারা বেশ তড়িৎ অ্যাকশন নাই, কতগুলো কিন্তু অ্যাকশন তারা তখন নিয়েছে। এবং এখন দেখেন সেই মাত্রা, মানে মাঝে যেমন শুনতাম না 5-7 বছর আগে যে অমুক ব্ল্যাকমেলিং শিকার হয়েছে, তমুক ব্ল্যাকমেলিংয়ের শিকার হয়েছে, আত্মহত্যা ঘটনা ঘটেছে, এটা কিন্তু আসলে এখন অনেক কমে গেছে। সো তেমনি আপনার যেটা বললেন যে সচেতনতা ব্যাপারটা, এটাও কিন্তু আসলে অনেক বেড়েছে। একটা সময় ছিল হ্যাঁ অভিভাবকদের ভেতরে সচেতনতার অভাব ছিল, কিন্তু এখন আপনাকে এই জিনিসটা একটু মাথায় রাখতে হবে, যারা এখন টিনেজার বা শিশু বা টিনেজ বলেন, তাদের অভিভাবকের বয়স কিন্তু 40 বা 45 এর বেশি না। সো তারাও যখন আসলে তরুণ অবস্থায় ছিল, তারাও কিন্তু একটা টেকনোলজিক্যাল বলতে পারেন যে একটা জার্নির ভেতর দিয়ে তারা তখন ছিল। তো তারা কিন্তু আসলে অনেক সচেতন, যেরকমভাবে আমাদের বাবা মা তো জিতছিলেন না, বাট এখনকার প্যারেন্টসরা কিন্তু অনেক বেশি সচেতন। আজকের মতো সময় ফুরিয়ে গেছে, আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ। দর্শক আপনাদেরকে ধন্যবাদ, বিদায় নিচ্ছি।